আমাদের চ্যানেলের একেবারে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ধুরন্ধর মুভি নিয়ে। ধুরন্ধর বলিউডের একটি লেটেস্ট মুভি এবং এই মুহূর্তে এটি শীর্ষে তীর্ণ করছে। এই মুভির যে কাস্ট হিসেবে রয়েছেন রণবীর সিং, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত আর মাধবন এবং অর্জুন আমপালের মতো বড় বড় অভিনেতা। পুরো মুভিটি দেখার পর নিশ্চিতভাবে বলা যায় ধুরন্ধর সত্যি একটি পিওর সিনেমা। মুভির গল্প, অ্যাকশন দৃশ্য, অভিনেতাদের অভিনয় কিংবা যেভাবে দৃশ্যগুলো পর্দায় উপস্থাপন করা হয়েছে সবকিছুই অসাধারণ। যারা এখনো এই মুভিটি থিয়েটারে দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি পুরো মুভির স্টোরি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যাতে আপনারা ঘরে বসেই এই দুর্দান্ত সিনেমার গল্প উপভোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে ধুরন্ধর লিখুন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে সেট করে নিন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। ধুরন্ধর মুভির গল্প মূর্ত এবং সালে ভারতে ঘটে যাওয়া বড় সন্ত্রাসবাদী হামলাগুলোর উপর ভিত্তি করে তৈরি। ভারতের ইতিহাস জানা থাকলে আপনারা জানবেন এই সময়কালে দুটি ভয়াবহ ঘটনা ঘটে। একটি বিমান ছিল তাই এবং অন্যটি সংসদ ভবনে হামলা। এই হামলাগুলোর পিছনে ছিল পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠন। সবকিছু জানা সত্ত্বেও ভারত তখন সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারেনি, কারণ সেই সময় পাকিস্তানের পক্ষে ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলোর বড় সমর্থন ছিল। এই পরিস্থিতিতে ভারত শুরু করে এক গোপন অভিযান, যার নাম দেওয়া হয় মিশন ধুরন্ধর। এই পুরো মুভিতে আমরা এই মিশনের গল্পই দেখতে পাই। মুভির গল্প শুরু হয় ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর অজয় সানিয়ালকে নিয়ে, যিনি তখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই সময় ভারতে একটি বিমান আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে পৌঁছলে পাকিস্তানি সন্ত্রাসী সম্মাকন জেসি মোহাম্মদ সেটি হাইজ্যাক করে বিমানে থাকা ভারতীয় নাগরিকদের জিম্মি করা হয় এবং বিনিময়ে ভারতের কাছ থেকে ধরা পড়া সন্ত্রাসীদের মুক্তির দাবি জানানো হয়। বাধ্য হয়ে ভারত সরকার সেই দাবি মেনে নেয় এবং নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনে। কিছুদিন পর দিল্লির সংসদ ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। সন্ত্রাসীরা সংসদ ভবনে ঢুকে বহু পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এবং পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে দেয়। সঠিক সময় অজয় সানিয়াল ও তার টিম হস্তক্ষেপ করে এবং সমস্ত সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করেই ঘটনার পর ভারত আন্তর্জাতিক মঞ্চে ন্যায় বিচার চাইলে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও তেমন কোনো সাহায্য পায় না, বরং পাকিস্তানের পক্ষে বহু শক্তিশালী দেশ অবস্থান নেয়। বারবার হামলার পরেও ভারত কোনো সরাসরি জবাব দিতে পারছিল না। শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানকে ভিতর থেকে দুর্বল করতে হবে। এই লক্ষ্যেই তৈরি করা হয় ভারতের সবচেয়ে গোপন ও বিপজ্জনক অভিযান মিশন ধুরন্ধর। এই মিশনের জন্য ভারতের সবচেয়ে দক্ষ এজেন্টকে বেছে নেওয়া হয়। এই এজেন্টের চরিত্রে রয়েছেন রণবীর সিং। মিশনের সময় তিনি হামজা আলী নামে এক ভুয়া পরিচয় গ্রহণ করেন। প্রথমে তাকে আফগানিস্তানে পাঠানো হয়, তারপর নিজেকে একজন বালুচিস্তানবাসী হিসেবে পরিচয় দিয়ে পাকিস্তানের ভেতরে প্রবেশ করেন। বালুচিস্তান এমন একটি অঞ্চল যা পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের মাঝখানে অবস্থিত। এরপর শুরু হয় এক বিপজ্জনক গোপন খেলা, যার একমাত্র লক্ষ্য দেশের শত্রুকে তার নিজের ঘরের ভেতর থেকেই দুর্বল করে দেওয়া। আপনারা মানচিত্রের সামনে দেখতে পাচ্ছেন। যদিও আধুনিক সময় সীমান্ত বিভাজনের কারণে বালুচিস্তান অঞ্চলটি এখন পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের মধ্যে ভাগ হয়ে গেছে, কিন্তু বাস্তবে বালুচিস্তানে বসবাসকারী মানুষদের প্রতি পাকিস্তানের মানুষদের গভীর ঘৃণা রয়েছে। এমনকি বালুচিস্তানের যে অংশটি পাকিস্তানের মধ্যে পড়ে সেখানকার মানুষের প্রতিও দেশের বাকি অংশের মানুষের বিরাগ রয়েছে। এই কারণেই বালুচিস্তানে বহু বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা সব সময় নিজেদের পাকিস্তান থেকে স্বাধীন করার চেষ্টা করে। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআইয়ের সঙ্গে বালুচ বিদ্রোহীদের নিয়মিত সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষগুলোর মধ্যে পাকিস্তানি সেনা ও আইএসআই তাই বালুচ বিদ্রোহীদের হত্যা করেই বালুচিস্তানের ইতিহাস। এখানে বলার মূল কারণ হল রণবীর সিং অর্থাৎ হামজা আলী একজন বালুচ বিদ্রোহীর ছদ্মবেশে পাকিস্তানের ভেতরে প্রবেশ করে। মুভির গল্পে তা এই বালুচ পরিচয় মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। হামজা আলী পাকিস্তানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সে সরাসরি করাচিতে আসে এবং করাচির ভিতর সে পৌঁছে যায় লিয়াই টাউনের। লিয়াই করাচির একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী এলাকা। এই টাউনটি মুভির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এর সম্পর্কে ভালোভাবে জানাটা জরুরি। লিয়াই টাউনে পৌঁছে হামজা সেখানে ভারতের আরেকজন গোপন এজেন্টের সঙ্গে দেখা করে, যিনি বহু বছর ধরে সেখানে একটি জুসের দোকান চালাচ্ছিলেন। তার সঙ্গে
আরো 2-3 জন ভারতীয় এজেন্টও কাজ করত এবং তারা সবাই মিলে সেখান থেকে পাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাঠাত। এখন এই এজেন্টরাই মিশন ধুরন্ধর সম্পূর্ণ করার জন্য হামজাকে সাহায্য করবে। এই জুস দোকান চালানো এজেন্ট বছরের পর বছর ধরে লিয়ারি টাউন সম্পর্কে যা কিছু জেনেছে সবকিছু হামজাকে জানায়। সে ব্যাখ্যা করে যে এই মিশনের জন্য লিয়ারি টাউন বেছে নেওয়া হয়েছে কারণ এই এলাকা নিজেই একটি আলাদা সাম্রাজ্যের মতো। যে ব্যক্তি পুরো লিয়ারিকে নিয়ন্ত্রণ করে সে আসলে পুরো করাচি চালায়, আর যে করাচিকে নিয়ন্ত্রণ করে তার প্রভাব গোটা পাকিস্তানের উপর করে। তাই লিয়ারির ওপর যার দখল তার দখল কাজত পুরো পাকিস্তানের উপর। এরপর সে হামজাকে জানায় যে লিয়ারির ভেতরে মোট 3 জন বড়গণ রয়েছে। তাদের নাম হলো আসাদ, পাপ্পু, বাবু ডাকাইত এবং তৃতীয়জন রহমান ডাকাইত, যাকে রহমান বালুচ নামেও ডাকা হয়। রহমান বালুচ একটি বালুচিস্তানি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার কারণে বালুচ জনগণের পক্ষে কথা বলে এবং তাদের অধিকার রক্ষায় সক্রিয় থাকে। রহমান ডাকাইত আসলে বাবু ডাকাইতের অবৈধ সন্তান। বড় হয়ে এক সময়ে সে জানতে পারে যে বাবু ডাকাইতই তার আসল বাবা, আর এই সত্য জানার পর সে নিজের মাকেই হত্যা করে। ইয়ারি টাউনের প্রায় 1/3 এলাকা রহমান ডাকাইতের নিয়ন্ত্রণে থাকে, আর বাকি 2/3 নিয়ন্ত্রণ করে বাবু ডাকাইত ও আসাদ, পাপ্পু। রহমান ডাকাইতের বিরুদ্ধে লড়তে এই দুই দল সবসময় একসঙ্গে কাজ করে হামজার পরিকল্পনা ছিল। যেহেতু সে একজন বালুচ হিসাবে এসেছে তাই সে রহমান ডাকাইতের জ্ঞানে ঢুকে পড়বে। খুব শিগগিরই সে এই সুযোগও পেয়ে যায়, কারণ রহমান ডাকাইতের 2 ছেলে রয়েছে। একজন 8 থেকে 10 বছরের এবং অন্যজন প্রায় 19 থেকে 20 বছরের। রহমান ডাকাইতের বড় ছেলের বন্ধুর বিয়ে আসন্ন ছিল। যেহেতু সেই বিয়েতে রহমান ডাকাইতের বড় ছেলে উপস্থিত থাকত, তাই আসাদ, পাপ্পু ও বাবু ডাকাইত পরিকল্পনা করে যে তারা সেই বিয়েতে লোক পাঠিয়ে রহমান ডাকাইতের বড় ছেলেকে হত্যা করবে। ভারতীয় এজেন্টরা এই পুরো পরিকল্পনার খবর আগেই পেয়ে যায়। তারা বুঝে ফেলে যে বিয়ের দিন রহমান ডাকাইতের বড় ছেলের উপর হামলা হবে। তাই হামজা ও অন্যান্য এজেন্টরা সিদ্ধান্ত নেয় তারা সেই গুলির ঘটনায় রহমান ডাকাইতের বড় ছেলের প্রাণ বাঁচাবে। এতে করে তারা রহমান ডাকাইতের সামনে নায়ক হয়ে উঠবে এবং তার বিশ্বাস অর্জন করে তার ঘ্যামে সহজেই ঢুকে পড়বে। বিয়ের দিন হামজা এবং তার দলে সবাই বিয়ের অনুষ্ঠানে কয়টারের ছদ্মবেশে কাজ করে, কারণ তাদের দোকানই সেই অনুষ্ঠানটির খাবারে ঠিকাদারি পেয়েছিল। কিছু সময় পরই রহমান ডাকাইতের ছেলে সেখানে প্রবেশ ঘটে। তখন হামজা ও অন্য এজেন্টরা লক্ষ্য করে যে রহমান ডাকাইতের ছেলে একা আসেনি, সে তার ছোট ভাইকেও সঙ্গে নিয়ে এসেছে। এটা দেখে হামজা ও বাকি এজেন্টরা চিন্তায় পড়ে যায় যে এখন যদি গুলি চলে তাহলে কিভাবে 2 জন ছেলেকে বাঁচানো যাবে। কিন্তু তারা কিছু ভাবার আগেই সেখানে একদল বন্দুকধারী ঢুকে পড়ে, যারা আসলে বাবু ডাকাইত আর আসাদ, পাপ্পুর লোক ছিল। তারা পুরো বিয়ের অনুষ্ঠানের ভেতরে লোপাতারি গুলি চালাতে শুরু করে। হামজা ও তার সঙ্গীরা একসাথে চেষ্টা করে রহমান ডাকাইতের 2 ছেলেকেই বাঁচিয়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত সব গুন্ডারা মিলিয়ে রহমান ডাকাইতের বড় ছেলেটিকে গুলিতে ঝাঁঝা করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে হামজা ও অন্য এজেন্টরা হতবাক হয়ে যায়, কারণ তাদের পুরো মিশন ব্যর্থ হয়ে গিয়েছিল। তাদের পরিকল্পনায় ছিল হামলার সময় বড় ছেলেটিকে বাঁচিয়ে রহমান ডাকাইতের বিশ্বাস অর্জন করা, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়। তবু হামজা হাল ছাড়ে না। সে সঙ্গে সঙ্গে নতুন একটা উপায় খুঁজে বের করে। বাস্তবে সে ছোট ছেলের প্রাণ বাঁচিয়েছিল, তাই সে ছোট ছেলের সামনে এমন অভিনয় করে যেন সে বড় ছেলেটি প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করছে। সে দ্রুত বড় ছেলের দেহ তুলে হাসপাতালের দিকে দৌড়ায় এবং ডাক্তারদের সামনে চিৎকার করতে থাকে যাতে তারা দ্রুত চিকিৎসা শুরু করে। কিন্তু ততক্ষণে বড় ছেলেটি মারা যায়। যখন রহমান ডাকাইত এই ঘটনার খবর পায় তখন সে নিজের লোকজন নিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছায়। সেখানে প্রথমেই সে তার ছোট ছেলের সঙ্গে কথা বলে। ছোট ছেলে পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলে যে হামলার সময় হামজা নামের এই লোকটি 2 জনকেই বাঁচানোর চেষ্টা করেছিল এবং বড় ভাই আহত হওয়ার পর তাকেই হাসপাতালে নিয়ে এসেছিল। এই কথা শোনার পর রহমান ডাকাইত প্রথমে তার বড় ছেলের মৃতদেহ দেখে ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে যায়। এরপর সে হামজার সঙ্গে দেখা করে ছোট ছেলের প্রাণ বাঁচানোর জন্য সে হামজাকে ধন্যবাদ জানায় এবং তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু হামজা টাকা নিতে অস্বীকার করে। সে রহমান ডাকাইতকে জানায় যে সে তাকে নিজের নায়ক মনে করে। হামজা বলে সেও রহমানের মতোই একজন বালুচ। যেভাবে রহমান ডাকাইত বালুচ জনগণের অধিকারের জন্য লড়াই করেন সেটাই তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে, তাই সে তার জ্ঞানে যোগ দিতে চায় এবং তার সঙ্গে কাজ করতে চায়। রাতলে হামজা এমন সব কাজ করেছে যার ফলে সে রহমান ডাকাইতের সম্পূর্ণ বিশ্বাস অর্জন করে নিয়েছে। টাকা নিতে অস্বীকার করে সে আরও প্রমাণ করে দেয় যে তার কোনো লোভ নেই। এই কারণেই রহমান ডাকাইত তাকে নিজের গ্রামের সদস্য হিসেবে গ্রহণ করে এবং ধীরে ধীরে নিজের সমস্ত গোপন তথ্য তার সঙ্গে ভাগ করতে শুরু করে। এই পর্যায়ে এসে রহমান ডাকাইত সিদ্ধান্ত নেয় যে সে এবার বাবু ডাকাইতকে হত্যা করবে, কারণ বাবুর লোকেরাই তার বড় ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু সে কিছু করার আগেই সে একই হাসপাতালে লিয়াই টাউনের এক প্রভাবশালী রাজনীতিক তার সঙ্গে দেখা করতে আসে।
ওই রাজনৈতিক এবং এমএলএস দলের একজন নেতা, এবং সে এলাকায় রহমান ডাকাইতকে তার পূর্ণ সমর্থন দিয়েছিল। এই রাজনীতিক রহমানের ছেলের লাশ দেখে সমবেদনা জানায় এবং তাকে বোঝায় যে খুব শিগগিরই নির্বাচন আসছে। সে রহমানকে অনুরোধ করে যেন এখন কোনো পদক্ষেপ না নেয় এবং বাবু ডাকাইতের উপর আক্রমণ না করে, কারণ এখন কিছু করলে নির্বাচনে তারা হারতে পারে, আর সেই হার শুধু রাজনীতিকের নয়, রহমান ডাকাইতের জন্য বড় ক্ষতির কারণ হবে। এই কথা বলে রাজনীতিক রহমান ডাকাইতকে আপাতত থামিয়ে দেয়। কিন্তু এরপর থেকে রহমান ডাকাইতের ভেতরের ক্ষোভ দিন দিন বাড়তে থাকে। সে সারাক্ষণই ভাবতে থাকে কিভাবে সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। দিন প্রচন্ড রাগে সে নিজের সব লোকজনকে ডাকে যেখানে হামজাও উপস্থিত থাকে এবং সবাইকে জিজ্ঞেস করে এখন কি করা উচিত, বাবু ডাকাইতের উপর হামলা করা উচিত কিনা। তার লোকজন তাকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ তাদের কাছে নির্বাচনে জেতাটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখন কিছু করলে নেতা হারতে পারেন, ফলে তাদের সমর্থন এবং অর্থায়ন দুটোই বন্ধ হয়ে যাবে। কিন্তু সব কথা শোনার পর রহমান ডাকাইত সশরীরে হামজার মতামত জানতে চায়। হামজা সবার থেকে আলাদা কথা বলে সে রহমানকে জানায় সে হলে অবশ্যই নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিত। তার মতে বাবু ডাকাইত সবকিছু হিসেব করেই করেছে। সে ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ঠিক আগে রহমানের ছেলেকে হত্যা করেছে, যাতে রহমান নির্বাচন মাথায় রেখে চুপ করে বসে থাকে। হামজা বলে এটাই হবে সবচেয়ে বড় ভুল, কারণ এই সময় বাবু পুরোপুরি নিশ্চিন্ত থাকবে এবং ভাবতে পারবে না যে রহমান এখনই আক্রমণ করতে পারে। আর নির্বাচনের কথা বলতে গেলে আক্রমণ না করলেও তারা এমনিতেই হারবে, কারণ ছেলেকে হত্যা করে এবং রহমানকে চুপ করিয়ে রেখে বাবু প্রমাণ করে দিয়েছে যে সে রহমানের চেয়ে বেশি শক্তিশালী। হামজার মতে এখনই বাবু ডাকাইতকে শেষ করে দেওয়া উচিত। এতে শুধু প্রতিশোধই পূর্ণ হবে না, বরং পুরুলিয়ারিতে বার্তা যাবে যে রহমান ডাকাইতের ওপরে আর কেউ নেই। রহমান ডাকাইত তো হামজার কথায় সম্পূর্ণ একমত হয়। এরপর সে সিদ্ধান্ত নেয় বাবু ডাকাইত এবং তার পুরো গ্যাংয়ের উপর হামলা চালাবে। তারা নিখুঁত পরিকল্পনা করে একে একে বাবুর সব লোকদের অবস্থান চিহ্নিত করে এবং একসাথে সবাইকে হত্যা করে। বাবু ডাকাইতকে শেষ করতে হামজা, রহমান ডাকাইত এবং রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি ও কাজিন উলিয়ের একসাথে কাজ করে তারা বাবুকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর রহমান ডাকাইত লোহার রড দিয়ে পিটিয়ে বাবুকে হত্যা করে। এইভাবেই সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পর নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জামালি নামের রাজনীতিক বিপুল ভোটে জয়ী হয়। বিজয় ভাষণ দেওয়ার জন্য যখন তাকে মঞ্চে ডাকা হয়, তখন জনতার দিকে তাকিয়েই সে বুঝে যায় জেলিয়ারির সাধারণ মানুষ তাকে যতটা নাপছন্দ করে তার চেয়ে অনেক বেশি রহমান ডাকাইতকে ভালোবাসে। এই বিষয়টি তাকে ভয় পাইয়ে দেয়, কারণ সে বুঝে যায় যে ভবিষ্যতে যদি রহমান ডাকাইত রাজনীতিতে নাম লেখায় তাহলে তার নিজের চেয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এই সময় রহমান ডাকাইত অনেক উপরে উঠে গিয়েছিল, কারণ সে তার দুই বড় শত্রুর মধ্যে একজন বাবু ডাকাইতকে শেষ করে দিয়েছিল। এখন সে পুরুলিয়ায় সবচেয়ে বড় বোন হয়ে উঠেছে। শুধু তাই নয়, তার জনপ্রিয়তাও এতটাই বেড়ে গিয়েছিল যে চাইলে সে খুব সহজেই একজন রাজনৈতিক নেতা হতে পারত। অন্যদিকে হামজার অবস্থানও তখন বদলে গেছে। হামজা এখন রহমান ডাকাইতের সবচেয়ে কাছের ও বিশ্বাসযোগ্য মানুষ হয়ে উঠেছিল। কিন্তু যেহেতু হামজা ছিল নিজের গোপন মিশনে, তাই আমরা দেখি যে এই বিজয় ভাষণের দিনই সে রাজনীতিক জামালির মেয়ের সঙ্গে পরিচিত হয়। ধীরে ধীরে সে তাকে প্রভাবিত করতে শুরু করে, কারণ হামজা খুব ভালোভাবেই জানত যে জামালির মেয়ে তার মিশনে ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। এইসব ঘটনার পরই জামালি যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় পেত সেটাই বাস্তবে ঘটে যায়। পাকিস্তানের বড় বড় ব্যবসায়ীরা যারা এতদিন নিজেদের স্বার্থে জামালিকে সমর্থন করছিল, তারা এখন রহমান ডাকাইতের সঙ্গে দেখা করতে শুরু করে এবং তাকে সমর্থন দেওয়ার আশ্বাস দেয়, কারণ তখন পুরুলিয়ার মধ্যে রহমান ডাকাইতের প্রভাবই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এমনকি জামালির থেকেও বেশি। এই খবর জানার পর জামালির মন রহমান ডাকাইতের প্রতি গভীর ঘৃণায় ভরে যায়। সে যে কোনো উপায়ে রহমান ডাকাইতকে দমন করার পরিকল্পনা করতে শুরু করে। এরপর রহমান ডাকাইতের সঙ্গে দুই প্রভাবশালী ব্যবসায়ীর একটি বৈঠক ঠিক হয়। এই বৈঠকে জানা যায় যে এই দুই ব্যবসায়ী আসলে দুই ভাই, যাদের বলা হয় খন্না ব্রাদার্স। তারা পাকিস্তানে নানা ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল এবং এসব কাজের মাধ্যমেই বিপুল অর্থ উপার্জন করত, যেমন হাওয়ালার মাধ্যমে কালো টাকা সাদা করা, ভুয়া ভারতীয় নোট ছাপিয়ে সেগুলো ভারতে সরবরাহ করে ভারতের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করা। এইসব ঘটনার মধ্যেই আমরা লক্ষ্য করি যে রণবীর সিং অর্থাৎ হামজা নিজের দলে অন্য এজেন্টদের সঙ্গে মিলে পাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ভারতের কাছে পৌঁছে দিচ্ছিল। এখন পর্যন্ত তার সবচেয়ে বড় যে তথ্য পেয়েছিল
তা হলো খন্না ব্রাদার্স ও ভারতীয় 500 ও 1000 টাকার ভুনা নোট ছাপিয়ে সেগুলো ভারতে পাঠাচ্ছে, যার মাধ্যমে তারা ভারতের মুদ্রাকে দুর্বল করে দেশটির বিশাল ক্ষতি করছে। এরপরে দেশে দেখা যায় রহমান ডাকাত খানচা কুজায়ের এবং তার কয়েকজন ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে খন্না ব্রাদার্সের সঙ্গে বৈঠক করতে যায়। সেখানেই খন্না ব্রাদার্স তাদের পরিচয় করিয়ে দেয় আইএসআই একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে। তিনি আইএসআই এর অত্যন্ত বড় একজন এজেন্ট, যার নাম মেজর ইকবাল। চলচ্চিত্রে এই চরিত্রটি অভিনয় করেছেন অর্জুন রামপাল এবং সত্যি বলতে তার অভিনয়টি ছিল সিনেমার সবচেয়ে আইকনিক পারফরম্যান্সগুলোর একটি। এই মেজর ইকবাল রহমান ডাকাইতের সঙ্গে কথা বলে এবং জানায় যে তার বিপুল পরিমাণ অস্ত্র প্রয়োজন, তবে শর্ত একটাই, যে অস্ত্রগুলো হতে হবে রাশিয়া ও আমেরিকায় তৈরি। তার পরিকল্পনা ছিল এই রাশিয়ান ও আমেরিকান অস্ত্র সংগ্রহ করে সেগুলো নিজের দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে তুলে দেওয়া, যাতে তারা ভারতের ভেতরে সন্ত্রাস চালাতে পারে। সাধারণ মানুষ হত্যা, বোমা বিস্ফোরণ এবং এ ধরনের নানা সন্ত্রাসী কার্যকলাপ ছিল তার লক্ষ্য। এই বইতে উপস্থিত সবাই জানত যে এই ধরনের রাশিয়ান ও আমেরিকান অস্ত্র বলুচিস্তান থেকেই পাওয়া যেতে পারে, কারণ সেখানকার বিদ্রোহী নেতাদের কাছে এই অস্ত্রগুলোর সরাসরি নিয়ন্ত্রণ ছিল। কিন্তু আইএসআই এবং বলুচ বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র শত্রুতা চলছিল, আর আইএসআই নিয়মিতভাবেই বিদ্রোহীদের হত্যা করত। এই কারণেই আইএসআই সরাসরি তাদের সঙ্গে কোনো চুক্তি করতে পারত না। এই পরিস্থিতিতে মেজর ইকবাল চায় রহমান ডাকাইত যেন তাদের হয়ে বলুচ বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করুক এবং অস্ত্রগুলো সংগ্রহ করে এনে দেয়। এর বিনিময়ে তারা যত টাকা চাইবে আইএসআই দিতে রাজি ছিল। রহমান ডাকাইত নিজেও একজন বলুচ হওয়ায় সে দীর্ঘদিন ধরে বলুচ বিদ্রোহীদের জন্য কাজ করে আসছিল। তার গ্রামের বেশিরভাগ সদস্য ছিল বলুচ। এই কারণেই বলুচ বিদ্রোহীরা রহমান ডাকাইতকে একরকম ত্রাণকর্তা হিসেবে দেখত এবং তাকে গভীর সম্মান করত। সে যখন অস্ত্র চায় তখন তারা কখনোই তাকে ফিরিয়ে দেবে না। এই বিষয়টি সবাই জানত। রহমান ডাকাইত এই প্রস্তাবে সম্মতি জানায়। এরপর সে নিজের লোকজন নিয়ে সরাসরি বলুচিস্তানে যায় এবং সেখানে বলুচ বিদ্রোহীদের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে অস্ত্রের চুক্তি সম্পন্ন করে। চুক্তির পর বিদ্রোহীদের প্রধান তাকে বিপুল পরিমাণ রাশিয়ান ও আমেরিকান তৈরি অস্ত্র সরবরাহ করে অস্ত্রগুলো পরে রহমান ডাকাইত আইএসআই এর মেজর ইকবালের হাতে তুলে দেওয়ার কথা ছিল। এই সব ঘটনার মধ্যেই আবার দেখা যায় রাজনৈতিক জামিল জামালিকে, যে তখন সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে রহমান ডাকাইতকে তাকে পদ থেকে সরাতে হবে। রহমান ডাকাইতের ক্রমবর্ধমান শক্তি ও জনপ্রিয়তা খুব দ্রুতই তার রাজনৈতিক ক্ষমতাকে নিতে পারে। এই ভয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছায়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে এসপি চৌধুরীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এখানে জানা যায় যে এসপি চৌধুরী আর কেউ নয়, তিনি অভিনেতা সঞ্জয় দত্ত। আসলে তিনি পুলিশের একজন এসপি ছিলেন, কিন্তু 5 বছর আগে জামালি তাকে সাসপেন্ড করিয়ে দিয়েছিল, কারণ একটাই, তিনি খুব বেশি সৎ ছিলেন এবং নিজের এলাকায় গুন্ডামি পুরোপুরি শেষ করে দিয়েছিলেন। কিন্তু এখন যেহেতু জামালি চায় যে তার এলাকা থেকে রহমান ডাকাইতে সরিয়ে দিতে হবে এবং গুন্ডামি বন্ধ করতে হবে, তাই সে এসপি চৌধুরীকে ডেকে পাঠায় এবং তাকে বলে যে সে আবার এর এলাকায় তার পোস্টিং দিচ্ছে, যাতে সে রহমান ডাকাইতকে মেরে ফেলতে পারে। অর্থাৎ একটি ভুলার এনকাউন্টার দেখিয়ে রহমান ডাকাইতকে মৃত ঘোষণা করা হবে। কিন্তু এসপি চৌধুরী এই প্রস্তাবে রাজি হয় না। সে জামালিকে জানায় যে রিয়ারি পুরো পুলিশ বাহিনী রহমান ডাকাইতের পকেটে রয়েছে। এমন পরিস্থিতিতে যদি সে পুলিশ নিয়ে তাকে ধরতে বা এনকাউন্টার করতে চায়, তাহলে রহমান ডাকাইত উল্টো তারই পুলিশ দিয়ে তাকে হত্যা করিয়ে দেবে। তাই সে শর্ত রাখে তাকে নিজের পছন্দের লোক নিয়ে একটি আলাদা দল করার অনুমতি দিতে হবে। সেই সঙ্গে লিয়ারির ভেতরে একটি গোপন অফিস চাই, যার অস্তিত্ব কেউ জানবে না। যদি এই সব শর্ত মেনে নেওয়া হয়, তবেই সে পোস্টিং দিতে রাজি হবে। রাজনীতিবিদ জামালি এসপি চৌধুরীর শর্ত মেনে নেয় এবং তাকে একটি স্পেশাল টাস্ক ফোর্স দেয়, যার মাধ্যমে এসপি চৌধুরী রহমান ডাকাইতকে ধরে তার এনকাউন্টার করতে পারবে। এই সব ঘটনার মাঝে হামজা এবং জামালির নিয়ে প্রেমের গল্প চলতে থাকে। একদিন তারা দুজন একসঙ্গে বসে থাকাকালীন হামজা দেখতে পায় যে এসপি চৌধুরীর ছবি সংবাদে এসেছে, কারণ তাকে আবার লিয়েই টাউনে পোস্টিং দেওয়া হয়েছে। ছবিটি দেখে জামালির মেয়ে হামজাকে জানায় যে সে এই লোকটিকে আগে থেকেই চেয়ে, কারণ সে প্রায়ই তার বাবার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসতে। এই কথা শুনেই হামজা বুঝে যায় যে ভেতরে কিছু একটা গন্ডগোল চলছে। তাই সে জামানির মেয়েকে বলে পরের বার সে যখনই আসবে তখন যেন তার সব কথা মন দিয়ে শোনে এবং সম্ভব হলে কথোপকথনটি রেকর্ড করে রাখে। মেয়েটিও এতে রাজি হয়ে যায়। এদিকে গল্পে আমরা দেখি রহমান ডাকাইত বলুচ বিদ্রোহীদের কাছ থেকে যে সব অস্ত্র নিয়েছিল রাশিয়ান ও আমেরিকান তৈরি, সেই সব অস্ত্র সেগুলো আইএসআইকে হাতে তুলে দেয়। মেজর ইকবালের হাতে অস্ত্রগুলো দেওয়ার পর মেজর
ইকবাল জানায় যে এবার এই অস্ত্রগুলোর ব্যবহার হবে ভারতের ভেতর। এই উদ্দেশ্যে সে বহু সন্ত্রাসবাদীকে ডেকে আনে এবং তাদের হাতে অস্ত্র তুলে দেয়। এরপর সে সবার সামনে জানায় যে খুব শিগগিরই তারা জলপথে ভারতীয় সীমান্তে ঢুকবে এবং সেখানে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালাবে, এমন হামলা যা ভারতকে সম্পূর্ণভাবে বেলে দেবে। এইসব কথা বৈঠকে বসেই হামজা শুনে ফেলে এবং সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য ভারতে পাঠিয়ে দেয়। এর ফলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি আসন্ন হামলার বিষয়ে জানতে পারে, কিন্তু এটা তাদের গাফিলতি বলি বা অদক্ষতা, তারা কোনো সন্ত্রাসী হামলা আটকাতে ব্যর্থ হয়, কারণ মেজর ইকবালও তখন যে হামলার পরিকল্পনা করছে সেটিই ছিল সালের ভয়াবহ হামলা। আর আমরা সবাই জানি ভারতীয় গোয়েন্দা সংস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল, তবে হামজা নিজের দায়িত্ব পালন করে যথাসময়ে সমস্ত তথ্য ভারতে পাঠিয়ে দেয় এবং ভারতীয় গোয়েন্দা দলকে সতর্ক করে দেয় যে ভবিষ্যতে পাকিস্তান ভারত জুড়ে বড় বড় সন্ত্রাসী হামলা করাতে চলেছে। এর মধ্যে লিয়ারি শহরে দেখা যায় রাজনীতিবিদ জামালি এসপি চৌধুরীর মাধ্যমে নিজের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে রহমান ডাকাইতকে এনকাউন্টার করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে তারা রহমান ডাকাইতের বাড়ির এক চাকরের মাধ্যমে তার ছোট ছেলের খাবারে বিষ মেশাকেই খাবার ফলে রহমান ডাকাইতের ছোট ছেলের অবস্থা গুরুতর হয়ে যায়। বাধ্য হয়ে রহমান ডাকাইত দাস্তিকে সঙ্গে নিয়ে খুব অল্প কয়েকজন লোক নিয়ে যুথ হাসপাতালে রওনা দেয়। ঠিক এই সময় সে এসপি চৌধুরীর ফাঁদে পড়ে, কারণ পথে এসপি চৌধুরী তাকে আটক করে গ্রেপ্তার করে নিজের গাড়িতে তুলে নেয়। বাইরে দেখানো হয় যে এসপি চৌধুরী রহমান ডাকাইতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী পথে দেখানো হয় যে রহমান ডাকাইত পালানোর চেষ্টা করেছিল, আর সেই অজুহাতে এসপি চৌধুরী তাকে এনকাউন্টারে হত্যা করেই খবর পৌঁছে দেয় হামজা উজায়ের এবং রহমান ডাকাইকে ভিন্ন মতাবলম্বী সহচরদের কাছে। ঠিক সেই মুহূর্তেই হামজার কাছে ফোন আসে জামালির মেয়ে সে একটি ভিডিও পাঠিয়ে দেয়, যেখানে দেখা যাচ্ছে তার বাবা এবং এসপি চৌধুরীর কথোপকথন গোপনে রেকর্ড করেছে। ভিডিওটিতে হামজা স্পষ্টভাবে দেখে যে রাজনীতিবিদ জামালি এসপি চৌধুরী এবং আরশাদ পাপ্পু একসঙ্গে বসে বৈঠক করছে। সেই বৈঠকে জামালি স্পষ্টভাবে বলে রহমান ডাকাইতকে এনকাউন্টারে মেরে ফেলতে হবে যাতে সে চিরতরে পথ থেকে সরে যায়। বাবু ডাকাইত তো আগেই মারা গেছে, রহমান ডাকাইত মারা গেলে পুরো এলাকা চলে যাবে আরশাদ পাপ্পুর হাতে। এরপর আরশাদ পাপ্পু সম্পূর্ণভাবে জামালির নির্দেশে কাজ করবে, কারণ সাধারণত অনেক রাজনীতিবিদই গুন্ডাদের ব্যবহার করে ক্ষমতা ধরে রাখে, কিন্তু তারা কখনোই চায় না যে কোনো গুন্ডা তাদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠুক। আর রহমান ডাকাইত একটাই জনপ্রিয় হয়ে গেছিল যে সে জামালি থেকেও উপরে উঠে যাচ্ছিল। এই কারণেই জামালি তাকে সরিয়ে দিতে চায় এবং নিজের কাজ আরশাদ পাপ্পুর মাধ্যমে করাতে চায়। রহমান ডাকাইতের মৃত্যুতে এই তিনজনের পথ পরিষ্কার হয়ে যাবে, জামালির ক্ষমতা অটুট থাকবে, আরশাদ পাপ্পু গোটা লিয়াই নিয়ন্ত্রণ পেয়ে যাবে, এভাবে পুরো এলাকার নিয়ন্ত্রণ পেয়ে যাবে। আর এসপি চৌধুরী যে অনেক দিন ধরেই রহমান ডাকাইতকে শেষ করতে চাইছিল, সে তাকে মেরে ফেলবে। কিন্তু বন্ধুরা, হামজা যখনই সেই ভিডিওটি পায়, ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই সে জামালির মেয়েকে নিজের বাড়িতে যেতে বলে এবং তাকে ঘরে ডেকে ফোন বন্ধ করিয়ে দেয় যাতে সে তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারে। এরপর হামজা সেই ভিডিওটি সরাসরি জামালির কাছে পাঠিয়ে দেয় এবং তাকে জানায় যে সে তার পুরো পরিকল্পনা জেনে গেছে। সে বলে যদি রহমান ডাকাইতের মৃত্যু না থামানো হয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দেবে এবং খবরের চ্যানেলে চালিয়ে দেবে। এতে জামালি সুনাম নষ্ট হবে, তার রাজনৈতিক আসনও চলে যাবে। তাই যদি সে এসব চায় না তাহলে অবিলম্বে রহমান ডাকাতের মৃত্যু বন্ধ করতে হবে। এই কথা শুনে রাজনীতিবিদ জামালি ভীষণ ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে এসপি চৌধুরীকে ফোন করে এনকাউন্টার বন্ধ করার নির্দেশ দেয়, কিন্তু এসপি চৌধুরী তার কথা মানতে অস্বীকার করে এবং জানায় যে সে যে কোনো বললে রহমান ডাকাইতকে মেরেই ফেলবে। এই কথা শুনেই জামালি দ্রুত হামজাকে সবকিছু জানায়। তখন হামজা দ্বিতীয় পরিকল্পনা চালু করে সে জামালিকে বলে এসপি চৌধুরীর গোপন অফিসের ঠিকানা জানাতে। আসলে জামালির মেয়ের মাধ্যমে হামজা আগেই সেই অফিসের কথা জেনে গিয়েছিল। এবার সে জামালির মুখ থেকেই ঠিকানাটা বের করে নেয়। এরপর হামজা তার সমস্ত লোক নিয়ে সরাসরি সেই গোপন অফিসে হানা দেয়, সেখানে থাকা সমস্ত পুলিশ অফিসারকে নির্মমভাবে মারধর করে এবং তাদের গায়ে পেট্রোল ঢেলে দেয়। তারপর সে এসপি চৌধুরীকে ভিডিও করে জানায় যদি এখনই রহমান ডাকাইতকে ছেড়ে না দেওয়া হয় তাহলে এই অফিসে থাকা 40-এরও বেশি পুলিশ অফিসারকে সে মেরে ফেলবে। নিজের লোকদের বাঁচাতে বাধ্য হয়ে এসপি চৌধুরী রহমান ডাকাইতকে ছেড়ে দেয়
এবং তাকে হামজার হাতে তুলে দেয়। এরপর সেই ভয়াবহ দিনটি আসে সালের নভেম্বর, যেদিন ভারতে হামলা হয়। ওই দিন আইএসআই বিশেষ করে মেজর ইকবাল ও তার সন্ত্রাসীদের মাধ্যমে ভারতে সেই হামলা চালায় এবং টিভিতে পুরো হামলার দৃশ্য দেখানো হয়। এই সন্ত্রাসী হামলা দেখে হামজা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ হামলাটি ঠেকাতে সে সমস্ত তথ্য আগেই ভারতে পাঠিয়েছিল। তবু সে দেখে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই হামলা ঠেকাতে পারেনি এবং তার দেশকে এত বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই দৃশ্য দেখে হামজা ভীষণভাবে মর্মাহত হয়ে পড়ে। কিন্তু এই দুঃখ দিয়ে দিয়ে ভয়ঙ্কর আর পরিণত হয়। সে ঠিক করে ফেলে এবার সে যে কোনো মূল্যে সবাইকে শেষ করবে, পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নিজে হাতে নেবে এবং সারা পাকিস্তানকে নিজের পায়ের নিচে নিয়ে আসবে। সে জানত এই কাজ শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করতে হবে। তাই সে প্রথমেই পরিকল্পনা করে রহমান ডাকায়েতকে সরিয়ে দেওয়া এবং পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নেওয়ারই উদ্দেশ্যে হামজা আবার জানিল জামালির সঙ্গে দেখা করে। সে তাকে জানাইছে জানে জামালি রহমান ডাকাইতকে সহাতে চায় এবং এই কাজটিতে সে তাকে সাহায্য করতে পারে। হামজা বলে, তোমার মেয়ে আমাকে ভালোবাসে, তাই তুমি তার সঙ্গে আমার বিয়ে দাও, আমি তোমার জামাই হয়ে যাব। এরপর আমরা সবাই মিলে রহমান ডাকাইতকে হত্যা করব। রহমান মরলে পুরো লিয়ারির নিয়ন্ত্রণ আমার হাতে আসবে, আর যেহেতু আমি তোমার জামাই, তাই সেই ক্ষমতার নিয়ন্ত্রণ আসলে তোমার হাতেই থাকবে, শক্তি আমাদের পরিবারেই থাকবে। জামালির কাছে হামজার এই প্রস্তাবটি যুক্তিযুক্ত মনে হয়। সে তার মেয়ের সঙ্গে হামজার বিয়ে দিয়ে দেয় এবং তাকে জামাই বানায়। এরপর পেশপি চৌধুরীর সঙ্গে মিলে রহমান ডাকাইতকে সরানোর চূড়ান্ত পরিকল্পনা করে। পরবর্তীতে আইএসআই মেজর ইকবাল রহমান ডাকাইতের থেকে আরও অস্ত্র দাবি করে সিদ্ধান্ত হয় খুব দ্রুত সেই অস্ত্র সরবরাহ করা হবে। যেদিন অস্ত্রের ডেলিভারি হওয়ার কথা ছিল সেদিনই রহমান ডাকাইতের একটি পানির বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার কথা থাকে, তাই সে উদ্বোধনে যায় এবং অস্ত্র ডেলিভারির জন্য হামজা উলের ও অন্যদের পাঠিয়ে দেয়। এর ফলে সেই দিন রহমান ডাকাতের সঙ্গে খুব কম লোক থাকে। এই দিনটি হামজার জন্য একেবারে উপযুক্ত হয়ে ওঠে। রহমান ডাকাতকে মারার জন্য সে এসপি চৌধুরীর মাধ্যমে সম্পূর্ণ বন্দোবস্ত করে দেয়। রহমান ডাকাতকে গাড়িতে বসিয়ে জঙ্গলের রাস্তা হয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। একদিনে এত অস্বাভাবিক ঘটনা দেখে রহমান ডাকাতকে সন্দেহ হয়। সে হামজাকে গাড়ি থামাতে বলে এবং নিজের লোকদের ডাকতে চায়, কিন্তু হামজা গাড়ি না থামিয়ে চালিয়ে যায়। তখন রহমান নিশ্চিত হয়ে যায় হামজা তাকে ধোকা দিচ্ছে এবং তাকে মারতে চায়। সে চলন্ত গাড়িতেই হামজার উপর হামলা করে, তবু হামজার গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় এবং গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপরই এসপি চৌধুরী এবং তার পুরো স্পেশাল টাস্ক ফোর্স সেখানে পৌঁছে যায় এবং রহমান ডাকাইত ও তার সঙ্গে থাকা কয়েকজনের উপর গুলি চালায়। গুলির মাঝেও রহমান ডাকাইত দৌড়ে জঙ্গলে ঢুকে পড়ে এবং হামজার পিছু ধাওয়া করে তাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জন্য এদিকে এসপি চৌধুরীর দল রহমান ডাকাইতের সঙ্গীতে মেলে ফেলে এবং এরপর নিজেও রহমানের পেছনে ধাওয়া করে, অর্থাৎ সামনে হামজা, তার পেছনে রহমান ডাকাইত এবং তার পেছনে এসপি চৌধুরী। জঙ্গলের ভেতরে এসপি চৌধুরী ও রহমান ডাকাইতের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় হামজা সেখানে পৌঁছে যায়। দুজনে মিলে রহমান ডাকাইতের উপরে ভারী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এসপি চৌধুরী রহমান ডাকাইতের গলায় গুলি চালায়। এখানেই প্রকাশ পায় কেন মাথার বদলে গলার পাশে গুলি করা হয়েছিল। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে পরিকল্পনার সময় হামজা এসপি চৌধুরীকে বলেছিল গুলি করবে ঠিকই, কিন্তু এমন জায়গায় মারবে যাতে গুলি লাগার পরেও রহমান অন্তত আধা ঘন্টা বেঁচে থাকে। গুলিটা লাগতেই হামজা নিজের আসল পরিকল্পনা শুরু করে। সে আহত রহমান ডাকাইতকে কাঁধে তুলে একটি রিক্সা থামায় এবং সরাসরি হাসপাতালে নিয়ে যায়। রিক্সাওয়ালার সামনে সে এমনভাবে অভিনয় করে যেন এসপি চৌধুরী রহমানকে গুলি করেছে এবং সে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। পথেই সে উইয়ার ও অন্যদের ফোন করে একই গল্প শোনায় এসপি চৌধুরী ভাইকে গুলি করেছে এবং সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রহমান ডাকাইতের মৃত্যু হয়। তবু হামজার পরিকল্পনা পুরোপুরি সফল হয়, কারণ সব নিউজ চ্যানেলে একটাই খবর চলে এসপি চৌধুরী রহমান ডাকাইতকে গুলি করেছে আর হামজা তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। এইভাবে হামজা পুরো লিয়ারিতে একজন নায়ক হয়ে ওঠে এবং কাউকেই জানতে দেয় না যে আসলে রহমান ডাকাইতকে মারানোর পেছনে সে নিজেই ছিল। এখানেই সিনেমা শেষ হয়। শেষ দৃশ্যে আবার ভারতের ছবি দেখানো হয় এবং প্রকাশ পায় হামজা আসলে কে। তার আসল নাম জাসকিরত সিমরান, নিচে এমন একজন মানুষ যে নিজের পুরো পরিবার হারিয়েছিল এবং নিজেও ফাঁসির মুখে ছিল। ঠিক তখনই আইবির ডিরেক্টর অজয় সিনহারও তার সঙ্গে দেখা করে তাকে দেশের জন্য কাজ করার সুযোগ দেয়। জাসকিরত সেই সুযোগ গ্রহণ করে এবং ভারতীয় এজেন্ট হিসেবে পাকিস্তানের ভেতরে মিশন ধুরন্ধর সম্পূর্ণ করে। গল্প এখানেই শেষ হলেও জানানো হয় যে এ মাস শেষ, কিন্তু গল্প শেষ নয়, কারণ পরের বছরের মার্চ মাসে
এই সিনেমার সেকেন্ড পার্টও আসবে, যেখানে ধুরন্ধরকে পুরো কাহিনী সম্পূর্ণ হবে। শেষে দর্শকদের জিজ্ঞেস করা হয় সিনেমার গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে এবং ভিডিও ভালো লাগলে লাইক